আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে কয়েকটা টপিক দেখেছিলাম, যেই টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে এমসিকিউ এবং সিকিউ বারবার এসেছে, এবং ইনশাআল্লাহ ওই টপিকগুলো পড়লেই তোমরা সবগুলো প্রশ্ন খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে এখনই দেখে আসতে পারো। আজকে আমরা দেখব তোমাদের সব থেকে বড় ভয়ের যে জায়গা, যে তোমরা মনে করো যে ইতিহাসে অনেক বেশি লিখতে হয়, না হলে নাম্বার পাওয়া যায় না, বা অনেক বেশি লিখেও নাম্বার পাওয়া যায় না। এগুলো আসলে সঠিক কি পদ্ধতিতে লিখতে হবে সেটা তোমরা না বোঝার কারণে তোমাদের নাম্বার মিস হয়ে যায়। তাই আমরা আজকে দেখব ইতিহাসে কিভাবে সৃজনশীল লিখলে তোমরা আলটিমেটলি 90-এর বেশি নাম্বার তুলতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদেরকে এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টা আছে বিশ্ব সভ্যতা, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিগত বছরগুলোতে যখন তোমাদের ফুল সিলেবাস ছিল তখনও ওই অধ্যায় থেকে ডাবল প্রশ্ন এসেছে। তো এইবার যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা, এবার এই অধ্যায় থেকে ডাবল প্রশ্ন আসার সম্ভাবনা 100%। তাহলে এখন আমি তোমাদের জন্য বিশ্ব সভ্যতার একটা প্রশ্নের এখানে উদ্দীপক আমি উল্লেখ করেছি, প্রশ্নটা উল্লেখ করেছি, এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে কিভাবে সেটা তোমরা উত্তর করতে পারবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, উদ্দীপক 1-এ বলা হচ্ছে, জিতু ডিসকভারি চ্যানেলে একটি প্রামাণ্য অনুষ্ঠান দেখছিল। সেখানে দেখানো হচ্ছিল পুরাতত্ত্ব বিভাগের একদল লোক বৈরাগীপুরের ধ্বংসাবশেষ খুঁজতে মাটি খুঁড়তে গিয়ে একটি প্রাচীন সভ্যতা আবিষ্কার করে। একই সময়ে অন্য আরেকটি দল অন্য স্থানে আরেকটি প্রাচীন সভ্যতা খুঁজে পায়। আচ্ছা, উদ্দীপক 2-এ কি বলছে? ইছামতি গ্রামে সবসময় বিশৃঙ্খলা লেগেই থাকতো। সাধারণ জনগণ একত্রিত হয়ে গ্রামের মোড়লদের কাছে গিয়ে কিছু আইন প্রবর্তনের দাবি জানায়। সবার দাবির মুখে মোড়লরা সবার জন্য প্রযোজ্য কিছু আইন পাশ করে। এই আইনগুলো সবার জন্য প্রযোজ্য, ফলে ইছামতি গ্রামে শান্তি ফিরে আসে। তাহলে এখানে কয়ের প্রশ্নে কি বলছে? রসেটা স্টোন কি? খ, লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে মিশরীয়দের অবদান গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। গ, উদ্দীপক 1-এ প্রাচীন কোন সভ্যতা আবিষ্কারের ঘটনার সাথে মিল পাওয়া যায়, ব্যাখ্যা করো। এবং ঘ, উদ্দীপক 2-এর ঘটনার সাথে প্রাচীন যে সভ্যতার মিল রয়েছে আইনের ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য, বক্তব্যের পক্ষে যুক্তি দাও। তাহলে এই প্রশ্নের আলোকে আমরা দেখি যে এটার উত্তর কিভাবে করা যায়। আচ্ছা, এটা কিন্তু তোমাদের দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে দেখি, এখানে প্রথমে যে জিনিসটা খেয়াল করবে সেটা হচ্ছে যে তোমার যে প্রশ্নের উত্তরটা তুমি লিখছো সেটার উত্তরটা তুমি কোথা থেকে শুরু করছো। এখানে দেখো, আমি কিন্তু এই যে ক, এই শব্দটা কিন্তু একদম মাঝখানে লিখেছি। তোমার যিনি এক্সামিনার খাতা দেখবেন বোর্ড পরীক্ষার, তিনি কিন্তু একসাথে 200-250 খাতা দেখবেন। সুতরাং তোমার খাতাটা যেন স্ট্যান্ড আউট করে, সেজন্য তোমাকে এমন ভাবে লিখতে হবে যাতে তোমার এক্সামিনারের তোমার প্রশ্নের উত্তর বুঝতে কোনো কষ্ট না হয়। অনেকে যেটা করে যে ধরো এখানে ক শব্দটা লিখলো, ক এখানে লিখলো, এখান থেকে অ্যান্সারটা শুরু করে দিল। এখন এরপরে খ হচ্ছে কোনো গ্যাপ না দিয়ে এরকম একটা জায়গায় লিখলো, এখান থেকে অ্যান্সারটা শুরু করে দিল। এরকম করাতে যেটা হয় যে এক্সামিনার যেহেতু অনেকগুলো খাতা দেখেন, তোমরা যখন একদম চিপাচিপি করে লেখো, গ্যাপ দাও না, বা মাঝখানে এই ক বা খ এটা হচ্ছে উল্লেখ করো না, তখন অনেক সময় স্কিপ হয়ে যায় দেখার সময়। তো দেখা যাচ্ছে যে তুমি হয়তো অনেক ভালো করে প্রশ্নের উত্তরটা লিখেছো, কিন্তু দেখার ভুলের কারণে তোমার প্রশ্নের মার্কিং করা হলো না, আলটিমেটলি কিন্তু তুমি নাম্বার পাবে না। সুতরাং তোমাকে এমন ভাবে লিখতে হবে যে যাতে তোমার এক্সামিনারের তোমার উত্তরটা দেখতে কোনো কষ্টই না হয়, যেন খুবই তোমার লেখা সুন্দর হতে হবে এরকম না, কিন্তু যেন পরিষ্কার হয়, যেন বোঝা যায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর থেকে আরেকটা প্রশ্নের উত্তর যে আলাদা, এই ব্যাপারটা যেন ভালোভাবে বোঝা যায়। তো এটা বোঝানোর জন্য আমি কিন্তু এই যে ক শব্দটা মাঝখানে লিখে শুরু করেছি। আচ্ছা, তাহলে কি ছিল প্রশ্নটা? প্রশ্নটা ছিল হচ্ছে রসেটা স্টোন কি। এটার উত্তর কিভাবে লিখেছি? রসেটা স্টোন হলো গ্রিক এবং হায়ারোগ্লিফিক ভাষায় লেখা সম্বলিত একটি পাথর, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়। আচ্ছা, এরপরে খ, আবারও মাঝখানে থেকে আমি লেখাটা শুরু করেছি। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? মিশরীয়রা, আচ্ছা কোয়েশ্চেনটা আরেকবার দেখিনি। ক্ষয়ের কোয়েশ্চেনটা ছিল লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে মিশরীয়দের অবদান গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। তাহলে এটার উত্তরটা কি? মিশরীয়রা বর্ণমালা আবিষ্কারের মাধ্যমে লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে এখানে একটা জিনিস দেখো, ক্ষয়ের প্রশ্নে কিন্তু আমি এক লাইনে একটা জিনিস লিখেছি, এরপরে আরেকটা প্যারায়, ভিন্ন আরেকটা প্যারায় সেটার ব্যাখ্যা করেছি। ক্ষয়ের প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমরা এই মেথডটা ফলো করবে। তাহলে এখানে কি বলা হচ্ছে? মিশরীয়রা বর্ণমালা আবিষ্কারের মাধ্যমে লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি বর্ণমালার বর্ণ আবিষ্কার করে। প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফি। এই পদ্ধতি অক্ষর হিসেবে পরিচিত ছিল। এছাড়া প্যাপিরাস নামক কাগজ আবিষ্কার ও তাতে লেখার মাধ্যমে লিখন পদ্ধতি আবিষ্কারে মিশরীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এভাবে যদি তুমি গুছিয়ে লেখো যে প্রথম লাইনটায় তুমি হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলে এবং তার পরের প্যারাটায় তুমি হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছো সেটা ব্যাখ্যা করলে, তাহলে কিন্তু এখানে তোমাকে দুই দিতে এক্সামিনার বাধ্য। আচ্ছা, এর পরেরটায় চলে আসি। আমাদের উদ্দীপকটা তো আমি আগেই পড়েছিলাম। তাহলে এখানে উদ্দীপক একে প্রাচীন কোন সভ্যতা আবিষ্কারের ঘটনার সাথে মিল পাওয়া যায়? এটার উত্তর হবে সিন্ধু সভ্যতা। আচ্ছা, এখানে দেখো উদ্দীপক একের ঘটনার সাথে প্রাচীন সিন্ধু সভ্যতা আবিষ্কারের ঘটনার মিল পাওয়া যায়। তাহলে দেখো এখানে হচ্ছে আমি শেষ করে দিয়েছি, এটা আলাদা একটা প্যারা। এই যে এইটুকু হচ্ছে একটা আলাদা প্যারা, এটা হচ্ছে আরেকটা প্যারা, এটা হচ্ছে আরেকটা প্যারা। তাহলে আমি কিন্তু প্যারা প্যারা ভাগ করে প্রশ্নের উত্তরটা করেছি। তাহলে দেখো আমি কিভাবে করেছি। উদ্দীপক একে বলা হয়েছে, টিভিতে একটি প্রামাণ্য অনুষ্ঠানে দেখা যায় পুরাতত্ত্ব বিভাগের একদল লোক বৈরাগীপুরের ধ্বংসাবশেষ খুঁজতে মাটি খুঁড়তে গিয়ে একটি প্রাচীন সভ্যতা আবিষ্কার করে। একই সময়ে অন্য একটি দল অন্য স্থানে আরেকটি প্রাচীন সভ্যতা খুঁজে পায়। মানে মেইন কথা হচ্ছে তোমার উদ্দীপকে যে কথাটা লেখা ছিল সেটাই। আচ্ছা, এরপরে হচ্ছে আসল উত্তর। আসল উত্তর হচ্ছে এই এই জায়গাটার মধ্যে। আচ্ছা, পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল। স্থানীয় লোকের ভাষায় তা ছিল মরা মানুষের ঢিবি। আচ্ছা, কিছু কিছু জায়গা কিন্তু আছে যে কখনোই ছাড়া যাবে না। তুমি সিন্ধু সভ্যতার কথা যখন বলবা তখন তোমাকে অবশ্যই এই কথাটা উল্লেখ করতে হবে, কারণ এটা একটা প্রমিনেন্ট একটা ইনফরমেশন। আচ্ছা, এরপর কি বলছে, বৈরাগীপুরের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা ওই স্থানে মাটি খুঁড়তে থাকেন। প্রত্নতাত্ত্বিক ভাবে বেরিয়ে আসে সিন্ধু সভ্যতার নিদর্শন। আচ্ছা, একই সময় 1922-23 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি, এই যে এই নামটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে সাহানি হবে। আচ্ছা, প্রাচীন সভ্যতার পাথরের পশ্চিমে হরপ্পা আবিষ্কার করেন। এই সভ্যতাগুলো সিন্ধু নদীর অববাহিকায় অবস্থিত হওয়ায় একে সিন্ধু সভ্যতা নামে নামকরণ করা হয়েছে। তাহলে তোমার মেইন কথাটা কিন্তু এই জায়গাটার মধ্যে হয়ে গেল। তারপরে তুমি হচ্ছে একটা কনক্লুডিং একটা সেন্টেন্স লিখবে। তাই বলা যায় সিন্ধু সভ্যতা আবিষ্কারের ঘটনার সাথে উদ্দীপক একের ঘটনার মিল রয়েছে। তাহলে এখানে তুমি হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করেছো যে এটা সিন্ধু সভ্যতা, এখানে তোমার মানে জ্ঞানের প্রকাশ পেয়েছে। আর তারপরে তুমি এটাকে সুন্দর করে হচ্ছে তোমার মানে যে অনুধাবনের দক্ষতা এবং প্রয়োগের দক্ষতা, যে এটার সাথে এটার কি মিল, সেই সবকিছু তুমি দেখিয়ে ফেলেছো। সুতরাং এখানে তোমার 3-3 কনফার্ম। আচ্ছা, এরপরে চলে যাই। কোয়েশ্চেনটা কি ছিল আমাদের? ঘয়ের কোয়েশ্চেনটা, উদ্দীপক 2 এর ঘটনার সাথে প্রাচীন যে সভ্যতার মিল রয়েছে তা আইনের ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য, বক্তব্যের পক্ষে যুক্তি দাও। তাহলে আইন যখন আমরা বলবো তখনই আমাদের মাথায় প্রথমে আসতে হবে কি? রোমান সভ্যতা। আচ্ছা, তাহলে চলে যাই এখানে অ্যান্সারটা কিভাবে করতে হবে। প্রথমে আমি লিখেছি উদ্দীপক 2 এর ঘটনার সাথে প্রাচীন রোমান সভ্যতার মিল রয়েছে। আইনের ক্ষেত্রে উক্ত সভ্যতা তথা রোমান সভ্যতার অবদান অনস্বীকার্য। আচ্ছা, উদ্দীপক 2 এ দেখা যায় সার্বিক বিশৃঙ্খলার জন্য ইছামতি গ্রামের সাধারণ জনগণ একত্রিত হয়ে গ্রামের মোড়লদের কাছে কিছু আইন প্রবর্তনের দাবি জানায়। সবার দাবির মুখে মোড়লরা সবার জন্য প্রযোজ্য কিছু আইন পাশ করে, ফলে গ্রামে শান্তি ফিরে আসে। ইছামতি গ্রামের আইন প্রবর্তনের এই প্রেক্ষাপট ও আইনের ধরন প্রাচীন রোমান সমাজের বিশৃঙ্খলা ও এর প্রেক্ষিতে রোমান আইন প্রণয়নের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে এরপরে হচ্ছে এখানে দেখো, এই যে প্রথমে আমি দেখালাম যে এটা হচ্ছে মানে এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা কি? রোমান সভ্যতা। এরপরে হচ্ছে আরেকটা প্যারা হলো উদ্দীপক। এরপরে হচ্ছে আসল প্যারাটা, তুমি বইয়ে কি পড়েছো, কিসের সাথে তোমার উদ্দীপকের মিল রয়েছে সেটা যেখানে দেখাবো। তাহলে এখানে আমি কিভাবে অ্যান্সারটা করেছি, বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে নাগরিকদের জন্য আইন প্রণয়ন করা। রোমান আইন প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে ধীরে ধীরে বিকশিত, আচ্ছা এখানে একটু ভুল আছে, বিকাশ লাভ করেছে হতো। আচ্ছা, লিখে দিই, বিকাশ লাভ করেছে। আচ্ছা, খ্রিস্টপূর্ব 5 শতকে মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো একসাথে সাজাতে সক্ষম হয়। রোমান সম্রাট জাস্টিনিয়ান কর্তৃক 540 খ্রিস্টাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লেখা হয় এবং জনসম্মুখে দেখানোর জন্য তা প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। আচ্ছা, এরপরে দেখো ঘয়ের প্রশ্ন যেহেতু 4 নম্বরের, ঘয়ের প্রশ্নের লেন্থটা যেরকম ছিল এটার লেন্থ কিন্তু অবশ্যই তার থেকে বেশি হবে। আচ্ছা, তারপরে দেখি, রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ ছিল সমান। এই আইনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা 1 বেসামরিক আইন,
এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। 2 জনগণের আইন। এই আইন সব নাগরিকের জন্য প্রযোজ্য ছিল এবং ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টিও এই আইনে ছিল, তবে এই আইনের মাধ্যমে দাসপ্রথাও স্বীকৃতি লাভ করে। 3 প্রাকৃতিক আইন। এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। তাহলে এখানে তোমরা তো লিখে ফেললে, এটা অ্যান্সারটা শেষ। এরপরে ওপরের আলোচনা থেকে বোঝা যায় নাগরিকদের জন্য প্রয়োজনীয় আইনগুলো রোমান আইনে অন্তর্ভুক্ত ছিল। আধুনিক বিশ্বও রোমান আইনের উপর নির্ভরশীল, তাই বলা যায় আইনের ক্ষেত্রে রোমান সভ্যতার অবদান অনস্বীকার্য। তাহলে এই যে দেখো, উচ্চতর দক্ষতার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে যে তুমি কি বুঝেছো এবং সেখান থেকে তোমার নিজের নলেজটা কি বা তোমার কি মনে হয়। তাহলে এখানে আমরা যখন লিখে দিলাম যে নাগরিকদের জন্য যে প্রয়োজনীয় আইনগুলো ছিল সেটা রোমান আইনে অন্তর্ভুক্ত ছিল এবং আমাদের এটা থেকে ইনসাইটটা কি বা আমরা এটা থেকে মানে আমরা কি মতামত দিলাম, আধুনিক বিশ্ব রোমান আইনের উপর নির্ভরশীল, তাই বলা যায় আইনের ক্ষেত্রে রোমান সভ্যতার অবদান অনস্বীকার্য। তাহলে তুমি যখন এইভাবে ফুলফিল করবে ক্রাইটেরিয়া যে আমি হচ্ছে মানে ভাগ ভাগ করে লিখলাম, যখন যেটা আমার লেখার দরকার সেইভাবে আমি গুছিয়ে লিখলাম এবং আমি এমন ভাবে লিখলাম, এই যে দেখো স্পেসিং এর ব্যাপারটা খেয়াল করো, এখানে যে একটা প্যারা শেষ হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে, এখানে যে আরেকটা প্যারা শেষ হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। স্পেসিং এর জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট এই ক্ষেত্রেও তাই। তাহলে এই সবগুলো বিষয় তোমরা যখন মাথায় রাখতে পারবে তখন কিন্তু সৃজনশীলে 10-এ 10 পাওয়া খুবই সম্ভব। ইতিহাসেও ফুল মার্ক পাওয়া যায় সৃজনশীল অ্যান্সার করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি গত ক্লাসেও বলেছিলাম, তোমরা বানানের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকবে এবং সতর্ক থাকবে, কারণ আমাদের বোর্ডের যে সিস্টেম সেটা অনুযায়ী তোমরা যদি ক এবং ক্ষয় উত্তর সঠিক লেখো কিন্তু বানান ভুল করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটার এখতিয়ার তোমার টিচারের আছে। গ এবং ঘয়ের ক্ষেত্রে এটা না, কিন্তু ক এবং ক্ষয়ের ক্ষেত্রে কিন্তু বানান ভুল করলে নাম্বার কাটা যায়। এবং ইতিহাসের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাল। তুমি ধরো গয়ে মানে একটা উত্তর লিখেছো যে 1757 সালে পলাশী যুদ্ধ শুরু হয়, এটার বদলে তুমি লিখেছো 1758 সালে শুরু হয়, তাহলে কিন্তু প্রথমে টিচারের ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় যে ও তো মানে একদম কমন ইনফরমেশনটাই তো ভুল লিখেছে বা ও হয়তো জানে না। সুতরাং তোমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকো আমার বিশ্বাস তোমরা অবশ্যই 90+ পাবে। এবং আমি নিজেও যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম এই বিষয়গুলো ফলো করে আমি কিন্তু এসএসসিতেও এবং এইচএসসিতেও প্রত্যেকটাতেই কিন্তু 90+ করে নাম্বার পেয়েছিলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।